জিএসটি জিএসটি করে আমরা সবাই পাগল, কিন্তু জিএসটি সম্পর্কিত জিএসটি রিটার্ন, এই জিএসটি রিটার্নটা কি? ইয়েস, আজকে আমরা জানবো জিএসটি রিটার্ন সম্পর্কে। আগের ভিডিওগুলোতে আমরা জিএসটির বেসিক বিষয়ে, জিএসটি সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জিএসটি জেনেছি এবং জিএসটির কি জিনিস হয়, জিএসটির ভাগ কিরকম হয় এবং জিএসটি কি কি বিষয় নিয়ে তৈরি হয় সেগুলোকে আমরা দেখেছি। জিএসটির হিস্ট্রি সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে জিএসটি, এবং আগের ভিডিওতে আমরা জিএসটি রিটার্ন সম্পর্কেও জেনেছি। তো এই ভিডিওর মাধ্যমে জানবো যে জিএসটির রিটার্নটা কি জিনিস। অর্থাৎ জিএসটি রিটার্ন আমাদের প্রত্যেককেই সাবমিট করতে হয়, যারা ট্যাক্স সাবমিট করে, যারা ট্যাক্স দিয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিদেরকে জিএসটি রিটার্ন অবশ্যই করতে হয়, নাহলে কিন্তু জিএসটির প্রাধান্যটা থাকে না। তো আজকে আমরা জিএসটি রিটার্নের একদম বেসিক বিষয় থেকে শুরু করে জিএসটি রিটার্ন সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেব, এবং আমরা এর পরের ভিডিওতে জিএসটির যে রিটার্ন সেটা পোর্টালের মাধ্যমে কিভাবে সাবমিট করে সেটাকেও আমি করে তোমাদেরকে দেখাবো। তো welcome to Accounting Basic YouTube channel. Without wasting any time, let's start the video. জিএসটি রিটার্ন সম্পর্কে জানতে গিয়ে একটা বিশেষ বিষয় তোমাদেরকে বলে রাখি, যে ধরো তুমি কোনো ব্যবসা করছো, সেখানে তুমি ক্রয় করছো, বিক্রয় করছো, এবং সেগুলো কি মাধ্যমে করছো? জিএসটি কে প্রদান করে করছো। তো এই যে জিএসটি কে প্রদান করে যে তুমি করছো, সেই জিএসটিটা তুমি একজন কাস্টমারের কাছ থেকে তুমি নিচ্ছ, কিন্তু সেই জিএসটিটা যখন নিচ্ছ, সেই জিএসটিটা তো গভর্নমেন্টকে ফেরত দিতেও হবে, তাই না? এটাকে বলা হচ্ছে জিএসটি রিটার্ন। যে তুমি গভর্নমেন্টের কাছে একটা দায়বদ্ধ হয়ে যাচ্ছ, যে তুমি যে জিনিসটা বিক্রি করছো বা যে জিনিসটা সেল করছো, সেই জিনিসটা বা সেই সেবাটা প্রদান করার জন্য যে অর্থ বা যে টাকাটা তুমি জিএসটি বাবদ বা ট্যাক্স বাবদ তুমি কাস্টমারের কাছ থেকে নিচ্ছ, সেটা কিন্তু অবশ্যই তোমাকে কাকে প্রদান করতে হবে? সরকারকে প্রদান করতে হবে। অর্থাৎ সরকারের কাছে তুমি সেটার প্রতি দায়বদ্ধ। তো জিএসটি রিটার্ন, হোয়াট ইজ জিএসটি রিটার্ন? জিএসটি রিটার্ন ইজ এ ডকুমেন্ট that will contain all the details of your sales, purchase, tax collected on sales মানে যেটা আউটপুট ট্যাক্স আমরা বলে থাকি, and tax paid on purchase যেটাকে আমরা ইনপুট ট্যাক্স বলে থাকি। Once you file GST returns, you will need to pay the resulting tax liability, money that you owe by government। অর্থাৎ গভর্নমেন্টের কাছে তুমি যে টাকাটা দিতে দায়বদ্ধ রয়েছে, অর্থাৎ লায়াবেল রয়েছে, সেই লায়াবেলটাকে বলা হচ্ছে জিএসটি রিটার্ন, এবং সেটা তোমাকে কিন্তু অবশ্যই সাবমিট করতে হয় জিএসটি রিটার্ন। তো এটাকে বলা হচ্ছে জিএসটি রিটার্ন। এবারে জিএসটি রিটার্ন কারা সাবমিট করে? হু শুড ফাইল দ্য জিএসটি রিটার্ন? অল বিজনেস ওনার্স অ্যান্ড ডিলার্স। অর্থাৎ যারা যারা বিজনেস করবে, কোনো সার্ভিস হোক বা কোনো গুডসের হোক, তারা কিন্তু অবশ্যই জিএসটি রিটার্ন সাবমিট করবে, জিএসটি রিটার্ন করবে। অর্থাৎ অল বিজনেস ওনার্স অ্যান্ড ডিলার্স হু হ্যাভ রেজিস্টার্ড আন্ডার জিএসটি সিস্টেম। অর্থাৎ জিএসটি স্কিমে বা জিএসটি সিস্টেমে যারা রেজিস্টার্ড থাকবে, তারা কিন্তু অবশ্যই জিএসটি কে রিটার্ন সাবমিট তাদের করতেই হবে। ওকে, তো এটা হচ্ছে তাদের নেচার অফ দেয়ার বিজনেস। এবার এই যে ব্যাপারটা যে আসছে, তাদের অ্যাকর্ডিং টু দেয়ার নেচার অফ বিজনেস, অর্থাৎ তাদের স্মল বিজনেস না লার্জ বিজনেস, সেই বিজনেস হিসেবে কিন্তু তাদেরকে প্রদান করতে হয় জিএসটি রিটার্ন। এবার আমরা জানবো, এই যে বললাম যে অ্যাকর্ডিং টু দেয়ার বিজনেস, তো অ্যাকর্ডিং টু দেয়ার বিজনেস মানে কি? বিজনেসটা কিরকম হতে পারে? বিজনেসের যে স্কিম হয় সেটা জিএসটি থেকে বলা আছে। তোমরা রেগুলার স্কিমে রিটার্ন সাবমিট করতে পারো, অথবা কম্পোজিশন স্কিমে রিটার্ন সাবমিট করতে পারো। তো এই রেগুলার আর কম্পোজিশন স্কিমটা কি হয় সেই বিষয়টাকে তোমাদের বলে রাখি। জিএস রেগুলার স্কিম হচ্ছে নর্মালি যারা সাবমিট করে থাকে, এবং কম্পোজিশন স্কিম হচ্ছে যেগুলো সাবমিট করা হয়, অবশ্যই সাবমিট করা হয়, কিন্তু সবাই কম্পোজিশন স্কিম সাবমিট করে না। রেগুলার স্কিম বেশিরভাগ লোকে সাবমিট করে, কম্পোজিশন স্কিম বেশিরভাগ লোকে সাবমিট করে না। তো কারা সাবমিট করে সেই সমস্ত বিষয়গুলোকে আমরা এবার দেখব, যে জিএসটি রিটার্ন রেগুলার বিজনেসের ক্ষেত্রে কারা সাবমিট করছে এবং কোন কোন রিটার্ন তাদেরকে সাবমিট করতে হচ্ছে। তো প্রথমত রেগুলার বিজনেসের ক্ষেত্রে যে রিটার্নটা সাবমিট করতে হয় সেটা হচ্ছে কি জিএসটিআর 1। জিএসটিআর 1 এর ক্ষেত্রে তাদেরকে সাবমিট করতে হয়, এবং এটা ডিউ ডেট হচ্ছে মান্থলি থাকে, অর্থাৎ প্রত্যেক মাসেই রেগুলার স্কিমের যে জিএসটিআর 1 এটাকে সাবমিট করতে হয়। অর্থাৎ যারা রেগুলার স্কিমে জিএসটিআর 1 সাবমিট করে, তারা
মান্থলি এটাকে করে এবং এটা শুধুমাত্র সেলস রিটার্নের ওপরেই হয়। অর্থাৎ কি, ফর আউটওয়ার্ড সাপ্লাইজ মেড কন্টেন্স দ্য ডিটেলস অফ ইন্টারস্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারস্টেট কি আমি তোমাদের জানিয়েছি, as well as intrastate B2B and B2C sales including purchase under reverse charging and interstate stock transfer made during the tax period if from GSTR 1 is submitted. ওকে, যখন GSTR 1 ফাইল করা হয় তখন কিন্তু আমাদের এটা করতে হয়, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের মান্থলি সাবমিট করতে হয় এবং এই ক্ষেত্রে বলে রাখি যে যদি আমরা মান্থলি সাবমিট করতে না পারি তখন কিন্তু আমাদের লেট ফি আমাদেরকে দিতে হয়। লেট ফি দিয়ে আমাদেরকে সে ফাইনটা দিয়ে আমাদের কিন্তু তারপরে পরবর্তী পরবর্তী যে জিএসটি রিটার্ন আছে জিএসটিআর 1 এর, সেগুলোকে আমরা কন্টিনিউ করতে পারি অবশ্যই। আর এক্ষেত্রে বলে রাখি জিএসটিআর 1 এর ক্ষেত্রে যে লেট ফিটা দিতে হয়, সেই লেট ফিটা কিন্তু জিএসটিআর 3B, জিএসটিআর ফর্ম 3B, এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা লেট ফিটা সাবমিট করবে জিএসটিআর 3B এর মাধ্যমে, ততক্ষণ কিন্তু জিএসটিআর 1 কে তারা কন্টিনিউ করতে পারবে না। অর্থাৎ প্রিসিডিং ইয়ারে, অর্থাৎ আগের ইয়ারগুলোতে যদি জিএসটিআর 3B সাবমিট করা না থাকে, তাহলে দে উইল নট পারমিটেড ইউ টু ফাইল জিএসটিআর 1। ওকে, তার মানে যতক্ষণ পর্যন্ত জিএসটিআর 3B তোমার সাবমিট করা না থাকছে আগের ইয়ারগুলোতে, ততদিন কিন্তু পর্যন্ত তোমার এই ইয়ারের জিএসটিআর 1 তোমাকে সাবমিট করতে দেবে না। এটা হচ্ছে রুল অফ জিএসটি, ঠিক আছে, যেটা জিএসটিআর 1 এর ক্ষেত্রে রেগুলার বিজনেস স্কিমে। নেক্সট হচ্ছে আমরা জানবো যে রেগুলার বিজনেস স্কিমে আরেকটা সাবমিট করা হয়, সেটা হচ্ছে জিএসটিআর 2। জিএসটিআর 2 হচ্ছে মান্থলি রিটার্ন করা হয়, অর্থাৎ এটাও মান্থলি রিটার্নের মাধ্যমে আমরা সাবমিট করে থাকি জিএসটিআর 2 তে। এবং এখানে কি হয়, এর মধ্যে কি কি থাকে, ট্যাক্স পেয়ারের ইনফো থাকবে, পিরিয়ড অফ রিটার্ন থাকবে, অর্থাৎ কতদিনের রিটার্ন সাবমিট করা হচ্ছে, অ্যান্ড ফাইনাল ইনভয়েস লেভেল পারচেস information related to level purchase, information related to the tax period, listed separately for goods and service। অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসের জন্য যে লিস্টেড থাকে আলাদা আলাদা গুডস এবং সার্ভিসগুলো, সেগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে জিএসটিআর 2 তে দেখানো হয় এবং সেই জিএসটিআর 2 কে মান্থলি সাবমিট করা হয়, ঠিক আছে। যেখানে ট্যাক্স পেয়ারের ইনফো থেকে শুরু করে ট্যাক্স পেয়ার কবে সাবমিট করবে ট্যাক্স জিএসটিটা, এই সমস্ত ডিটেলসগুলোকে তারা সম্পূর্ণ ওই জিএসটিআর 2 এর মধ্যে দেখতে পাই আমরা, সমস্ত ইনফরমেশন, সমস্ত জিএসটিআর সাবমিশনের বিষয়গুলো, যেটা আমরা জিএসটিআর 2 তে সাবমিট করব, ঠিক আছে। নেক্সট হচ্ছে জিএসটিআর 2B। জিএসটিআর 2Bও হচ্ছে একটা প্রধান জিনিস যেটা আমরা জিএসটিআর রেগুলার স্কিমের ক্ষেত্রে দেখে থাকি। জিএসটিআর 2B হচ্ছে একটা ডকুমেন্ট যেখানে ইনপুট ট্যাক্স ক্রেডিট সম্পর্কে আমরা জানতে পারি। ইনপুট ট্যাক্স ক্রেডিট কি সেই বিষয়ে আমি তোমাদের নলেজ দিয়ে দিয়েছি অলরেডি। ইনপুট ট্যাক্স ক্রেডিট হচ্ছে যেটা ইনপুট ট্যাক্সের মাধ্যমে আমরা যে ট্যাক্সটা আনি সেটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। অর্থাৎ পারচেস করার সময় যে ক্রেডিটটা, যে ট্যাক্সটা আমরা পেয়ে থাকি, সেটাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট বলা হয়। সেই বিষয়ে ইনফরমেশন এই আমাদের জিএসটিআর 2B তে থাকে। এবং এটা কি করে, এটা হচ্ছে আমাদের যে টাইম জিএসটিআর সাবমিট করতে যে এত সময় লাগে, সেই সময়টাকে মিনিমাইজ করে, এররগুলোকে মিনিমাইজ করে, অর্থাৎ এরর যা ভুল থাকে সেগুলোকে আমরা ওখান থেকে গিয়ে আমরা ঠিকঠাক করতে পারি, আবার এডিট করতে পারি। এবং কি করে যে বিভিন্ন বিষয়গুলোকে আরো সিম্পল করে দেয়, মানে যতটা আদার্স যে জিএসটিআর ফর্মগুলো আছে সেগুলো যতটা কঠিন লাগে, ঠিক এটা তার থেকে অনেকটা ইজি মেথডে জিনিসটাকে করে দেয়, যাতে আমরা তাড়াতাড়ি এবং খুব সিম্পলি ভাবে জিনিসটাকে করতে পারি। এটা হয়ে গেল জিএসটিআর 2B। এবার জিএসটিআর 3। জিএসটিআর 3টা এটা অবশ্য মান্থলি সাবমিট করা হয়, প্রত্যেক মাসে সাবমিট করা হয়। এবং এর মধ্যে কি হয় যে ট্যাক্স পেয়ার এর বেসিক ইনফরমেশন থাকে, জিএসটিআই ইনফরমেশন এটসেট্রা, এই সমস্ত বিষয়গুলো থাকে। কিরকম ইনফরমেশন গুলো থাকে, পিরিয়ড টু হুইচ আর রিটার্ন পারটেইনস, turnover details, final aggregate level inward and outward supply details, tax liability under CGST, SGST, IGST and additional tax plus 1% tax, details about your ITC অর্থাৎ income tax credit, cash and liability ledgers, details of others payments such as interest, penalties and fees। অর্থাৎ এই সব ধরনের জিনিসগুলো কিন্তু জিএসটিআর 3 তে থাকে এবং মান্থলি ভাবে এগুলোকে সাবমিট করা হয়। কি কি সাবমিট করা হচ্ছে, যত রিলেটেড আছে যে রিটার্ন, পেনাল্টিস, ঠিক আছে, তারপরে ধরো তোমার
টার্নওভার ডিটেলস, ঠিক আছে, সমস্ত বিষয়গুলোকে এই একটা ফর্মের মধ্যে এনে সেই ডিটেলসগুলোকে সাবমিট করা হচ্ছে। তো কি কি সাবমিট করা হচ্ছে তোমরা স্ক্রিনেও দেখতে পেলে অবশ্যই। এবং তারপরে আমরা যাব জিএসটিআর 3B। জিএসটিআর 3B সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে দিয়ে দিলাম যে এখানে যে পেনাল্টি বা যে ফাইনটা হয়, যে লেট ফিটা হয়, সেই জিএসটিআর 3B এর মাধ্যমে সেই লেট ফিটা দেওয়া হয় এবং এটাও মান্থলি হয়। এবং এটা ডিউ ডেট থাকে 20, ঠিক আছে, মানে যে মাসে পে করবো সে মাসের 20 তারিখে। এবং এটা দেওয়া হয় সেলস এর মাধ্যমে। কি কি আমরা করতে পারি? সেলস, পারচেস সামারি, আইটিসি ক্লেম, আইটিসি সেট অফ, ট্যাক্স পেমেন্ট, লেট ফি পেমেন্ট, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা জিএসটিআর 3B এর মাধ্যমে করে থাকি। এবং আগেই বলেছি জিএসটিআর 3B যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার থাকবে, জিএসটিআর 1 কে, জিএসটিআর 2 কে আমরা কখনোই সাবমিট করতে পারবো না। তো সবার আগে আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে জিএসটিআর 3Bটা। জিএসটিআর 3B পুরোপুরিভাবে ক্লিয়ার থাকবে, কমপ্লিটেড থাকবে, দেন আমরা জিএসটিআর 1 এবং 2 আমরা সাবমিট করতে পারবো। এটা হয়ে গেল জিএসটিআর 3B সম্পর্কে। এছাড়া জিএসটিআর 9 আছে, যেটা অ্যানুয়াল হয়, অর্থাৎ পুরো বছরের হয়, ঠিক আছে। সেটার মাধ্যমে আমরা বিভিন্ন ইনকাম এবং এক্সপেন্ডিচারের ডিটেলস সাবমিট করে আমরা জিএসটিআর সাবমিট করি, ঠিক আছে। আর জিএসটিআর 9C হচ্ছে, এটা কি করে? অডিট ফ্রম দ্যাট নিডস টু ফাইল by every taxpayer who is liable to get their annual reports audited when their aggregate turnover exceed 2 crore in financial year। একটা ফিনান্সিয়াল ইয়ারে যখন 2 কোটির বেশি কারো টার্নওভার হয়ে থাকে, তখন তারা এই জিএসটিআর 9C এর মাধ্যমে সেই বিষয়গুলোকে অডিট করে, এবং অডিট করে সেখান থেকে অ্যানুয়াল রিপোর্ট পায় যে কতটা তারা ট্যাক্স পে করতে পারবে। এই হচ্ছে পুরো বিষয়টা, যেটা আমরা রেগুলার স্কিমে পড়লাম। রেগুলার স্কিমের ক্ষেত্রে যে টার্নওভার লিমিটেশন, সেটা কিন্তু 5 কোটির ওপরে, ঠিক আছে, ওপরে, অর্থাৎ টার্নওভার অ্যাবভ 5 করোড়, ঠিক আছে। এইবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে টার্নওভারের যাদের 5 করোড়ের নিচে হয় বা 5 করোড় পর্যন্ত হয়, অর্থাৎ লিমিটেশন টু 5 করোড় যাদের টার্নওভার হয়, তারা কোন ধরনের স্কিম করে থাকে, কোন ধরনের স্কিমে তারা জিএসটিআর দিয়ে থাকে? কম্পোজিশন স্কিম। কম্পোজিশন স্কিম, এবার ব্যাপারটা হচ্ছে যে যারা জিএসটিআর রেগুলার স্কিমে সাবমিট করে তারা কি কম্পোজিশন স্কিমে পারবে না? বা যারা কম্পোজিশন স্কিমেই করে থাকে তারা কি রেগুলার স্কিমে পারবে না? অবশ্যই নয়। কম্পোজিশন স্কিম কিন্তু, রেগুলার স্কিম কিন্তু সবার জন্যই। যারা কম্পোজিশন স্কিমেও করে থাকে তারাও রেগুলার স্কিমে করতে পারে, যারা ইয়েতে করে থাকে তারাও এটাতে করতে পারে। কিন্তু মেন বিষয় হচ্ছে যে রেগুলার স্কিম কম্পোজিশন স্কিমকে অ্যালাউ করে না যে কম্পোজিশন স্কিমে তারা করুক, কারণ যেটার টার্নওভার লিমিট এত। এবার টার্নওভার লিমিট যদি ছাড়িয়ে যায় তারা তারা অবশ্যই কম্পোজিশন স্কিমে করতে পারে। ব্যাপারটা হচ্ছে যে টার্নওভারে যে জিএসটিআর সাবমিট করা হচ্ছে, সেটা কিন্তু রেগুলার স্কিমে অনেকটা হচ্ছে এবং ইজি হচ্ছে বা সিম্পল হচ্ছে সাবমিট করা। কম্পোজিশন স্কিমে সবাই করে না, ঠিক আছে, বেশিরভাগ লোক রেগুলারে করে থাকে, কিন্তু কেউ কেউ আবার কম্পোজিশনও করে, ঠিক আছে। তো কম্পোজিশন স্কিমের মধ্যে সেটার প্রথম যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে জিএসটিআর 4। জিএসটিআর 4 সাবমিট করা হচ্ছে, যেটা কোয়ার্টারলি রিটার্ন হচ্ছে, অর্থাৎ 4 মাস পরে পরে এটাকে সাবমিট করা হচ্ছে। এবং আইটিসি বেনিফিট এখানে কোনো রকমের পাওয়া যাচ্ছে না। আমি আইটিসি বেনিফিট সম্পর্কে বললাম যে আইটিসির বেনিফিট অর্থাৎ যে ইনকাম ট্যাক্স ক্রেডিটের যে বেনিফিট, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। ট্যাক্স কালেক্ট হচ্ছে না, এর সুবিধা পাওয়া যাচ্ছে না। ট্যাক্স রেট এখানে 1%, 5%, 6% সেলফ পে, অর্থাৎ এখান থেকে যতটা ট্যাক্স পে করা হচ্ছে, এখানে কিন্তু তাকে 1%, 5% বা 6% তাকে কিন্তু নিজেকে পে করতে হচ্ছে, কেউ তাকে পে করে দিচ্ছে না। অর্থাৎ পুরো ট্যাক্সটা তার নিজস্ব পকেট থেকে চলে যাচ্ছে। এটা হচ্ছে জিএসটিআর 4 এর বিষয়। আর জিএসটিআর 9A হচ্ছে, জিএসটিআর 9A এটাও কম্পোজিশন স্কিমের একটা বিষয়। এটা হচ্ছে অ্যানুয়াল কম্পোজিশন রিটার্ন ফ্রম that has to be filed by every taxpayer who is enrolled in the composition scheme। অর্থাৎ যারা জিএসটি তে সাবমিট করেছে, যে বা জিএসটি স্কিমে নিজস্ব নাম সাবমিট করেছে, তাদেরকে অ্যানুয়াল কম্পোজিশন রিটার্ন ফ্রম দ্যাট, অর্থাৎ 9A এর যে রিটার্ন বা কম্পোজিশন, সেটাকে কিন্তু অবশ্যই ফাইল করতে হয় যারা জিএসটিআর স্কিমে অলরেডি এনরোল করেছে, ঠিক আছে। জিএসটিআর 9A হচ্ছে এই বিষয়টা, অর্থাৎ করতে হবেই, ঠিক আছে, এখানে কোনো রকমের ইয়ে নেই। আচ্ছা, যেটা রেগুলার স্কিমে ছিল 3Bটা,
3B-তে কি অবশ্যই সাবমিট করে তারপরে আমরা পরবর্তী স্টেপগুলোতে যেতে পারছিলাম। এখানেও তাই 9-এরা কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে, আদার্স তুমি পরে করো কি তার সাথে করো, কিন্তু এটা না করে কিন্তু পরবর্তী স্টেপে আমরা যেতে পারবো না। এটা হয়ে গেল আমাদের কম্পোজিশন স্কিম। এবার আদার টাইপস অফ কিছু বিজনেস থাকে যেগুলো রেগুলার এবং তোমার কম্পোজিশন থেকে কিছুটা ডিফারেন্ট হয়, যেরকম তোমার জিএসটিআর 5 থাকে, যেখানে ভেরিয়েবল রিটার্ন ফর নন রেসিডেন্ট ফরেন ট্যাক্স পেয়ার, ফরেন থেকে যারা ট্যাক্স পে করে, অর্থাৎ ফরেনের ব্যক্তি যারা ট্যাক্স পে এখানে থেকে ট্যাক্স পে করছে, তারা কিন্তু হচ্ছে জিএসটিআর 5-এর মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। ভেরিয়েবল রিটার্ন ফর নন রেসিডেন্ট ফরেন ট্যাক্স পেয়ার, ঠিক আছে। এখানে এরা কিন্তু মান্থলি করে থাকে। জিএসটিআর 6ও মান্থলি হয়, জিএসটিআর 7ও মান্থলি হয়, জিএসটিআর 8ও মান্থলি হয়, জিএসটিআর 9Bটা আবার অ্যানুয়াল হয়ে যায়। এটা কিন্তু বছরে পে করা হয়, ঠিক আছে। এটা ই কমার্স অপারেটররা এটাকে পে করে থাকে। কি জিএসটিআর 9B ই কমার্স অপারেটররা পে করে থাকে, মনে রাখতে হবে এটা, জিএসটিআর 9B ই কমার্স অপারেটররা পে করে থাকে। নেক্সট হচ্ছে জিএসটিআর 10, যেটা ফাইনাল জিএসটি রিটার্ন বিফোর ক্যান্সেলিং জিএসটি রেজিস্ট্রেশন। জিএসটি রেজিস্ট্রেশনকে ক্যান্সেল করতে গেলে তোমাকে ফাইনাল একটা সম্পূর্ণ কমপ্লায়েন্স আছে কিনা, সম্পূর্ণ যে কমপ্লিট তোমার প্যাকেজ রয়েছে কিনা, সেই বিষয়টাকে তোমাকে আগে ওখানে জিএসটিআর 10-এর মধ্যে করে তবে তোমার জিএসটিআর রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল হতে পারে। দেখা গেলো তোমার বিজনেস বন্ধ করতে চাইছো, তো সেই বিজনেস বন্ধ করতে গিয়ে তোমাকে তো কিছু জিনিস করতে হবে, যে ধরো কোনো জায়গা থেকে তুমি ছেড়ে চলে যাচ্ছ, সেই জায়গার একটা ক্লিয়ারেন্স লাগে, সেইটাই হচ্ছে জিএসটিআর 10-এর মধ্যে আমরা করে থাকি, যাতে যদি আমরা জিএসটিআর বা জিএসটি যদি আমরা রেজিস্ট্রেশন বাতিল করতে চাই বা ক্যান্সেল করে দিতে চাই, তবে কিন্তু আমাদেরকে জিএসটিআর 10-এর মধ্যে সমস্ত জিনিসকে সাবমিট করতে হয়, যে যা যা আমার ক্লিয়ারেন্স থাকা উচিত সেগুলো আছে কিনা, তবেই কিন্তু আমরা জিএসটিআরকে ক্যান্সেল করতে পারি জিএসটিআর 10-এর মাধ্যমে। নেক্সট হচ্ছে জিএসটিআর 11, এটা মান্থলি হয়। কাদের জন্য? ভেরিয়েবল ট্যাক্স রিটার্ন ফর ট্যাক্স পেয়ার উইথ ইউআইএন, অর্থাৎ ইউআইএন নাম্বার যাদের আছে তাদের কিন্তু, ইউআইএন নাম্বার যাদের আছে তাদের কিন্তু এই ট্যাক্সটা পে করে জিএসটিআর 11-এর মাধ্যমে, যেটা হচ্ছে মান্থলি পে করা হয় জিএসটিআর 11। এগুলো কিন্তু আমি আদার্স বিজনেসের ক্ষেত্রে বলছি, যেগুলো নর্মালি রেগুলার বা কম্পোজিশন থেকে কিছুটা ভিন্ন বা কিছুটা ডিফারেন্ট ভাবে দেখা হয়। আচ্ছা, অ্যামেন্ডমেন্ট থাকে জিএসটিআর 1A-তে। অ্যামেন্ডমেন্ট থাকে an amendment form that is used to correct the GSTR 1 document including any mismatches between the GSTR 1 of a taxpayer the GSTR 2 of his or her customer. This can be filed between 15th and 17th of the following month, অর্থাৎ যে মাসে করা হবে তার 15th এবং 17th তারিখের মধ্যে, অর্থাৎ 15 এবং 17 তারিখের মধ্যে এই বিষয়টাকে করা হবে জিএসটিআর 1-এ। জিএসটিআর 1-এ কি হয়, যেটা জিএসটিআর 1 এবং জিএসটিআর 2-তে যে ভুলটা থাকে, সেই জিএসটিআর 1 এবং 2 এর যে মিসম্যাচ বা যে এরর গুলো থাকে, সেগুলোকে কিন্তু ওখান থেকে ঠিকঠাক করে তারপরে ফাইল করা হয়, যেটা 15 থেকে 17 তারিখের মধ্যে সেই মাসের করা হয়, আদার্স ওয়াইজ কিন্তু হয় না, ঠিক আছে। তো সে এখানে হচ্ছে জিএসটিআর 1-এ এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট ছিল, ঠিক আছে। জিএসটিআর যেটা অটো ড্রাফটেড রিটার্ন, মানে যেটা অটো জেনারেটেড হয়ে যায় যে রিটার্নগুলো, সেটাকে বলা হয় অটো ড্রাফটেড রিটার্ন। তো অটো ড্রাফটেড রিটার্নের মধ্যে জিএসটিআর 2A এবং জিএসটিআর 4A এই দুটো জিনিস পড়ে, যার মধ্যে জিএসটিআর 4A কে আমরা কোয়ার্টারলি করে থাকি, আর জিএসটিআর 2 কে আমরা মান্থলি করে থাকি। এইভাবে জিএসটিআর রিটার্নগুলোকে করা হয়। আচ্ছা, ট্যাক্স নোটিশ জিএসটিআর 3A, জিএসটিআর 3 এর মাধ্যমে আমরা ট্যাক্স নোটিশ পেয়ে থাকি, যে ট্যাক্স নোটিশ ইস্যুড বাই দ্য ট্যাক্স অথরিটি টু আ ডিফল্টার who has failed to file monthly GST return on time। যারা মান্থলি জিএসটি রিটার্ন পে করতে সক্ষম হয়নি বা যারা দেরি করেছে মান্থলি ট্যাক্স রিটার্নকে সাবমিট করতে, তাদের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না, ট্যাক্স নোটিশ পাঠানো হচ্ছে। এবং কোথার মাধ্যমে পাঠানো হচ্ছে, কে পাঠাচ্ছে? ট্যাক্স অথরিটি পাঠাচ্ছে। কিসের মাধ্যমে? জিএসটিআর 3A এর মাধ্যমে। তো এই হচ্ছে পুরো বিষয়টা জিএসটিআর রিটার্ন সম্পর্কে। এবারে এই যে প্রত্যেকটা রিটার্ন এখান থেকে আমি দেখলাম জিএসটিআর 1 এবং মেন যে রিটার্নগুলো আমরা পেলাম, জিএসটিআর 3B, জিএসটিআর 2, জিএসটিআর 1, তারপরে জিএসটিআর 4, জিএসটিআর 9A, জিএসটিআর 9B, এই ধরনের যে রিটার্নগুলো আছে, এই ধরনের রিটার্নগুলো কিভাবে সাবমিট করা হয় আমরা অনলাইন পোর্টালে নেক্সট ভিডিওতে দেখব। তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় এবং সবাই ভিডিওটা দেখতে পারে এবং জিএসটি সম্পর্কে
একটা গভীর ধারণা নিতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ কিপ লার্নিং, স্টে সেফ।